সবাইকে ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এডু নলেজ। তো আজকে তোমাদের সামনে একটা একাডেমিক আমরা ভিডিও নিয়ে এসেছি এবং এই একাডেমিক ভিডিওতে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আলোচনা করব এবং আজকের জন্য খুবই প্রাসঙ্গিক একটা টপিক আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের আর্টিকেল 32, তার মানে সুপ্রিম কোর্ট বা এনি আদার কোর্টের রিট জারি করার ক্ষমতা। এবং দেখো অনেকেই তোমরা বারবারই এই যে 5টা রিট রয়েছে, হেবিয়াস কর্পাস, ম্যান্ডেমাস, সোশিওরারি, প্রহিবিশন, কিউরন্টো, এই রিটগুলো তোমরা বারবারই গুলিয়ে ফেলো বা এর যে লিটারাল মিনিং রয়েছে সেই মিনিং হয়তো তোমরা মাথায় রাখতে পারো না। তো এর জন্য আমি বলিউড স্টাইলে একটা ছোট্ট একটা ট্রিক, আমি বলবো না, ছোট্ট একটা বলতে পারো শর্টকাট আমি নিয়ে এসেছি, যার মাধ্যমে তোমরা এই রিটগুলোকে শুধু মনেই রাখতে পারবে না, তার পাশাপাশি এর লিটারাল মিনিংটা কি সেটাও কিন্তু তোমরা খুঁজে বার করতে পারবে। তো অবশ্যই আমি আগে শর্টকাটে যাওয়ার আগে, আমার স্কুলের টিচার সবসময় বলতো যে আগে তোরা ব্রডার পার্সপেক্টিভটাকে পড়, তারপরে শর্টকাটে ঢুকবি। তো আর্টিকেল 32 একটুখানি আমি ব্রডার পার্সপেক্টিভটা তোমাদের আগে বলে দিই। তো তোমরা জানো যে আর্টিকেল 32 আমাদের কি দিচ্ছে? আর্টিকেল 32 আমাদের সংবিধানে কিন্তু রিট জারি করার যে ক্ষমতা, সেই রিট জারি করার ক্ষমতা দিচ্ছে। তার মানে আমাদের মৌলিক অধিকার যদি কোনো সময় খর্ব হয়, আমাদের যদি মৌলিক অধিকার কোনো সময় খর্ব হয়, তাহলে আমরা এই ফান্ডামেন্টাল রাইট যদি আমাদের কোনো সময় ভায়োলেট হয়, কোনো সময় যদি খর্ব হয়, তাহলে আমরা কি ব্যবহার করতে পারবো? তাহলে আমরা এই যে 5টা রিট রয়েছে, এই 5টা রিট আমরা ব্যবহার করে আমরা ডাইরেক্টলি সুপ্রিম কোর্টের কাছে যেতে পারি এবং সুপ্রিম কোর্ট এই মামলাগুলোকে বা আমাদের যে ফান্ডামেন্টাল রাইট সেটা খর্ব হয়েছে কি হয়নি সেটাকে দেখে 5খানা রিটের মাধ্যমে যদি আমাদের মৌলিক অধিকার ভুলভাবে কারা হয়ে থাকে বা যদি আমাদের মৌলিক অধিকার অসাংবিধানিকভাবে, সংবিধান বিরোধীভাবে যদি কারা হয়ে থাকে, তাহলে সেইগুলোকে কিন্তু নাল অ্যান্ড ভয়েড মানে ক্যান্সেল কিন্তু করে দিতে পারে। তাহলে আমরা দেখে নেব। তাহলে এই যে মাথায় রাখবে যে রিট, এই রিটটা কি? রিট হচ্ছে যে কোনো ব্যক্তি বিশেষ হতে পারে, কোনো বডি হতে পারে, বিভিন্ন রিটে বিভিন্ন রকম করে এইগুলো ফলো করে। কোনো ব্যক্তি বিশেষ হতে পারে, কোনো বডি হতে পারে, কোনো কর্পোরেশন হতে পারে, বা কোনো সহৃদয় ব্যক্তিও হতে পারে যে হয়তো সেই কেসের সাথে সরাসরি যুক্ত না, কিন্তু একজন নাগরিক হিসেবে সে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে বা হাইকোর্টের কাছে এই যে মৌলিক অধিকারটা যাতে লাগু করা যায় বা মৌলিক অধিকার যাতে প্রোটেক্ট করা যায়, তার জন্য কিন্তু রিট চাইতেই পারে। এবং খুব প্রাসঙ্গিকতা যে আর্টিকেল 32-তে আমরা কিন্তু সবসময় পড়ি যে সুপ্রিম কোর্টের রিট ইস্যু করার কথা, বাট মাথায় রাখবে আমাদের সংবিধানে কিন্তু শুধুমাত্র সুপ্রিম কোর্ট না, আদার কোর্টের কথাও মেনশন করা আছে। তাহলে আদার কোর্ট মানে কি তোমরা সবাই জানো, এখানে কিন্তু হাইকোর্টের কথা বলা হচ্ছে, যেখানে হাইকোর্টেরও কিন্তু আর্টিকেল 226-এ রিট জারি করার ক্ষমতা রয়েছে। তার মানে আমাদের জুডিশিয়াল সিস্টেমের কিন্তু রিট জারি করার ক্ষমতা রয়েছে। বাট হ্যাঁ, এই রিট জারির ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের কিছু ক্ষমতা আছে এবং হাইকোর্টের কিন্তু কিছু ক্ষমতা আছে। আমরা পরবর্তীকালে সেই যে বিভাজনটা, সেই বিভাজনটাও আমরা বুঝবো। এবং মাথায় রাখবে যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এখানে রিট জারি করতে পারে, অর্ডার জারি করতে পারে, ডিক্রি জারি করতে পারে, এবং তার মাধ্যমে আমাদের মৌলিক অধিকার যদি বেআইনিভাবে, অসাংবিধানিকভাবে কারা হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটাকে আমাদের কাছে ফিরিয়ে দেবে। তাহলে আমি প্রথমেই আগে দেখব যে আমাদের প্রথম ইম্পর্টেন্ট রিট কি। আমাদের প্রথম ইম্পর্টেন্ট রিট হচ্ছে হেবিয়াস কর্পাস। আমরা হেবিয়াস কর্পাসের যদি ইংলিশ মানেটা আমরা দেখি, তাহলে ইংলিশ মানেটা কি? ইংলিশ মানেটা হচ্ছে টু হ্যাভ দ্য বডি অফ এ পার্সন, টু হ্যাভ দ্য বডি অফ এ পার্সন। এবং এখানে দেখো, এখানে আমি মুন্না ভাই এমবিবিএস থেকে সার্কিটের ছবি দিয়েছি এবং দেখো সার্কিট ফোনে কথা বলতে বলতে বলছে বডি মিল গেয়া হ্যাঁ ভাই, বডি মিল গেয়া হ্যাঁ ভাই। তার মানে কি? তার মানে এখানেও কিন্তু হচ্ছে একই ব্যাপার। সেটা হচ্ছে যে যেহেতু এটা ল্যাটিন ওয়ার্ডে লেখা আছে, এর ইংলিশ অর্থ কি? টু হ্যাভ দ্য বডি অফ এ পার্সন, টু হ্যাভ দ্য বডি অফ এ পার্সন। এখানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে কনসার্নড অথরিটি, সেই কনসার্নড অথরিটিকে বলছে আমার সামনে এই বডিটাকে পেশ করুন। কেন পেশ করুন? তার কারণটা কি স্যার? তার কারণটা একটু ভালো করে দেখে নাও। তার কারণটা হচ্ছে যে কেন এটাকে ব্যবহার করা হয়, আমাকে সেটা জানতে হবে। ধরে নাও যে আজকে বর্ষার দিন রয়েছে, তুমি তোমার বন্ধু বা বান্ধবীর সাথে হয়তো ঝিলের ধারে বসে আড্ডা মারছো, হঠাৎ করে পুলিশ এলো এবং বিনা কোনো কারণে তোমাকে গ্রেফতার করে নিয়ে চলে গেল, বিনা কোনো কারণে তোমাকে গ্রেফতার করলো। তাহলে অবশ্যই তোমার মৌলিক অধিকার খর্ব হলো,
right to move freely throughout the territory of India, আর্টিকেল 21 রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। তো তুমি যদি কোর্টের কাছে চলে যাও এবং কোর্ট যদি লাগু করে দেয় হেবিয়াস কর্পাস, তাহলে সেই ব্যক্তিটিকে ডেকে পাঠাবে যে তোমাকে ডিটেন করেছে, তাকে প্রশ্ন করবে আপনি কোন আইনে এনাকে গ্রেফতার করেছেন, কোন গ্রাউন্ডে এনাকে গ্রেফতার করেছেন, 24 ঘন্টার মধ্যে এনাকে আমার কাছে আনেননি কেন, এনাকে গ্রেফতার করার কি সঠিক রিজন বা গ্রাউন্ড আছে। যদি সেই ডিটেন মানে যে ডিটেন করেছে সেই ব্যক্তি যদি সুপ্রিম কোর্টকে বা হাইকোর্টকে সঠিক জবাব না দিতে পারে, তাহলে কিন্তু তাকে করা হবে সাসপেন্ড এবং আমাকে করা হবে ফ্রি। তাহলে খুব ভালো করে কিন্তু মাথায় রাখবে, এর লিটারাল অর্থ হচ্ছে টু হ্যাভ দ্য বডি অফ, যেটা সার্কিট বলছে যে ভাই বডি মিল গেয়া হ্যাঁ, এটা তোমরা খেয়াল রাখবে। মানে সার্কিটকে খেয়াল রাখলে সার্কিটের এই ডায়লগটাও আশা করি খেয়াল থাকবে। এটা একটা মেটেরিয়ালি প্রায় বলতে পারো। এবং সেখানে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে এখানে যে বেআইনি আটক মানে আরবিটারি ডিটেনশন, যেন তেন প্রকারে কাউকে কিন্তু আটক করা যাবে না, তার জন্য কিন্তু স্পেসিফিক ল লাগবে, তাকে গ্রাউন্ড ব্রেক করতে হবে, তাকে আইন ভাঙতে হবে, তারপরে কিন্তু তাকে গ্রেফতার করা যাবে, যেটাকে আমরা বলি পিউনিটিভ ডিটেনশন। বাট মাথায় রাখবে এক্সেপশন এখানে রয়েছে, কখন সেটা ইললিগাল হবে না, যদি ডিটেনশনটা লফুল হয়। লফুল মানে যদি গ্রেফতার করার সঠিক কারণ থাকে, সে হয়তো কোনো আইন ভেঙেছে, যদি সে কন্টেম্পট অফ লেজিসলেচার অর কোর্ট করে, কন্টেম্পট অফ লেজিসলেচার মানে হচ্ছে আইনসভার কোনো একটা আইন ভেঙেছে বা কোর্টের হয়তো সে অবমাননা করেছে, বা বাই এ কম্পিটেন্ট কোর্ট মানে কোনো কোর্ট হয়তো কোনো পুলিশ অফিসারকে বা কোনো ব্যক্তিকে বলেছে যে এই ব্যক্তিটাকে আমার কাছে পেশ করো, তাহলে কোর্ট কিন্তু অর্ডার দিয়েছে তাকে গ্রেফতার করতে। এবং যদি আউটসাইড জুরিসডিকশন, আউটসাইড জুরিসডিকশন বলতে হচ্ছে এটা যে সেটা যদি তার এখতিয়ারের বাইরে হয়, যদি এখতিয়ারের বাইরে হয় তাহলেও কিন্তু কোর্ট কিছু করতে পারবে না। তাহলে এই হচ্ছে কিন্তু এক্সেপশন। এবং হেবিয়াস কর্পাস এই কোর প্রিন্সিপালটা কি, আরবিটারি ডিটেনশন আটকানো এবং মানুষের যে ব্যক্তিগত স্বাধীনতা সেটাকে প্রোটেক্ট করা। ওকে, ক্লিয়ার ব্যাপারটা। চলে আসছি আমরা নেক্সট হচ্ছে আমাদের ম্যান্ডেমাস। দেখো আমরা অনেকেই হয়তো কোনো না কোনো সময় সরকারি অফিসে গেছি এবং যে কোনো কাজে আমরা যেতে পারি এবং সরকারি অফিসারের যে কর্মচারী সে হয়তো বলছে যে না না কালকে আসবেন, আজকে কাজ আপনার হবে না, ইচ্ছে করে আমাদের কাজ ডিলে করছে, ইচ্ছে করে আমাদের কাজ করছে না। তখন আমাদের মনে কি হয়, আমাদের মনে কিন্তু এই কেজরিওয়াল জির মতনই কিন্তু আমাদের মনে ভাষা আসে, তো কর না 2.5 সাল সে হাম ভি পরেশান হো গয়ে হ্যাঁ, মানে কাজ করতে বলছে। তার মানে হেবিয়াস কর্পাস যদি এরকম হয় যে বেশি বার বেরো না, ম্যান্ডেমাসটা কিন্তু উল্টো, ম্যান্ডেমাস বলছে যে আপনারা কাজ করুন। তাহলে অবশ্যই মাথায় রাখবে যে ম্যান্ডেমাস শুধুমাত্র কিন্তু ইস্যু করা যায় পাবলিক অথরিটি বা পাবলিক অফিসের ক্ষেত্রে। তাহলে কোর্ট কমান্ড করছে, এর লিটারাল মিনিং কি, লিটারাল মিনিং হচ্ছে উই কমান্ড, লিটারাল মিনিং কি, লিটারাল মিনিং হচ্ছে উই কমান্ড। তাহলে এখানে পাবলিক অফিসিয়াল, পাবলিক বডি বা পাবলিক গভর্নমেন্টকে কিন্তু এই ম্যান্ডেমাস ইস্যু করে, নিশ্চয়ই কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়াল বা কোনো বেসরকারি সংস্থাকে ইস্যু করা হবে না, বিকজ দে আর নট রেসপন্সিবল আমাদের প্রতি। তো এটা হচ্ছে টু পারফর্ম অফিসিয়াল ডিউটি। কেউ যদি আমাদের কাজ করতে অস্বীকার করে, আমাদের কাজ ইচ্ছাকৃতভাবে ডিলে করছে বা আমাদের কাজ তিনি করছেন না, তখন কিন্তু এই ম্যান্ডেমাস কোর্ট ইস্যু করতে পারে সেই অথরিটিকে কাজ করার ক্ষেত্রে। বাট মাথায় রাখবে এটা কখন ইস্যু করা যাবে না, আগেই তোমাদেরকে বললাম যে কোনো প্রাইভেট বডি বা কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে ইস্যু করতে পারবো না। মাথায় রাখবে রাষ্ট্রপতি, রাজ্যপাল, চিফ জাস্টিস অফ হাইকোর্ট, রাষ্ট্রপতি, রাজ্যপাল, চিফ জাস্টিস অফ হাইকোর্ট এনাদের বিরুদ্ধে আমরা কিন্তু ইস্যু করতে পারবো না। চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা ইস্যু করতে পারি, এটা কিন্তু রিসেন্ট একটা মামলাতে বলা হয়েছে। নেক্সট, যদি কাজটা কন্ট্রাকচুয়াল হয় বা ডিসক্রিশনারি ডিউটি হয়, কন্ট্রাকচুয়াল মানে হচ্ছে বুঝতেই পারছো যে কাজটা কিন্তু চুক্তিমূলক কাজ, বা ডিসক্রিশনারি মানে সেটা কিন্তু কনস্টিটিউশনে পড়ে না, তার একটা মানে কি বলবো, এটা হচ্ছে বলতে পারো যে এক ধরনের তার বিবেচনামূলক কাজ, তার ক্ষমতা থেকে সেই কাজটা আসছে, এটা কিন্তু কোনো কনস্টিটিউশনাল কাজ নয়। এবং অবশ্যই সেটা যদি নন স্ট্যাটিউটরি ইনস্ট্রাকশন হয়। নন স্ট্যাটিউটরি ইনস্ট্রাকশন মানে হচ্ছে যে নির্দেশিকাটার ক্ষেত্রে যে বিধিবদ্ধ কিন্তু সেটা নয়, মানে তাকে যে মানতেই হবে, সেই অথরিটিকে যে মানতেই হবে তার কিন্তু কোনো মানে নেই, পাবলিকের কথা যে মানতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। তাহলে এই হচ্ছে কিন্তু ম্যান্ডেমাস। তাহলে আমরা এখানে কি মাথায় রাখবো, আমরা কিন্তু এখানে মাথায় রাখবো কেজরিওয়ালজির কথা যে আমি পরিশান হয়ে গেছি, এবার পাবলিক অথরিটিকে, বডিকে, কর্পোরেশনকে কাজটা করতে হবে। নেক্সট আমি চলে আসছি এবার
সেটা হচ্ছে প্রহিবিশন। মাথায় রাখো যে প্রহিবিশন এবং সোশিওরারি কিন্তু প্রায় এক। হয়তো একটা কথা আমরা বারবার শুনেছি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এই প্রহিবিশন হচ্ছে প্রিভেনশন। যদি কাশি হওয়ার আগেই আমি যদি ঠিকঠাক থাকি তাহলে নিশ্চয়ই আমাকে কাফ সিরাপ খেতে হবে না, এটাই হচ্ছে জিনিসটা। তাহলে মাথায় রাখবে আমাদের যদি জুডিশিয়াল সিস্টেম যদি এরকম হয়, আমি জাস্ট দেখাই, আমাদের জুডিশিয়াল সিস্টেম যদি এরকম হয়, ধরো না এটা আমাদের একটা জুডিশিয়াল সিস্টেম, সিঙ্গেল ইন্টিগ্রেটেড স্ট্রাকচার, যেখানে একদম নিচে আমাদের রয়েছে লোয়ার কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট, আমাদের মাঝখানে বা রাজ্যে রয়েছে হাইকোর্ট এবং একদম অ্যাপেক্স কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট। তার কারণে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে লোয়ার কোর্ট হচ্ছে হাইকোর্টের ইনফিরিয়ার, মানে হাইকোর্টের নিচের তলার, এবং হাইকোর্ট হচ্ছে লোয়ার কোর্টের সুপিরিয়র। তাহলে আমরা হাইকোর্টকে এখানে বলবো সুপিরিয়র কোর্ট, সুপিরিয়র কোর্ট, ঠিক আছে। এবং দেখো এখানে হাইকোর্ট সুপ্রিম কোর্টের ইনফিরিয়র কোর্ট, নিচু তলার কোর্ট, এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের হচ্ছে সুপিরিয়র কোর্ট। তাহলে মাথায় রাখবে এই যে প্রহিবিশন বা সোশিওরারি, এটা সুপিরিয়র কোর্ট তার লোয়ার কোর্ট বা ট্রাইব্যুনালকে করতে পারে। কেন স্যার ট্রাইব্যুনাল বা লোয়ার কোর্টকে কেন করতে পারবে? তার কারণটা হচ্ছে যে থামতে বলছে, ভাই স্টপ, থামো। তাহলে এটা হায়ার কোর্ট লোয়ার কোর্টকে করছে। দেখো এখানে আমি লিখেছি ভালো করে, এখানে উচ্চ আদালত লোয়ার কোর্ট বা ট্রাইব্যুনালকে করছে। কেন? কোনো একটা মামলা যেটা তাদের অধীনে রয়েছে সেই মামলাটাকে স্টপ করতে বলছে, ক্যান্সেল করতে না, সেই মামলাটাকে স্টপ করতে বলছে। কেন? কারণ সেই মামলাটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, সেই মামলাটার রায় দেওয়া তাদের ক্ষমতার মধ্যে পড়ে না। যদি ইংলিশে বলতে চাও তাহলে এক্সেস অফ জুরিসডিকশন, এক্সেস অফ জুরিসডিকশন বা আশরাপিং দ্য জুরিসডিকশন। এক্সেস অফ জুরিসডিকশন মানে হচ্ছে তার এখতিয়ারের বাইরে, আশরাপিং দ্য জুরিসডিকশন মানে হচ্ছে তার ক্ষমতার বাইরে। স্টপ করতে বলছে যে আপনি মামলাটা কিন্তু নেবেন না, মানে মামলাটার রায় দেবেন না, মামলাটা আমাদের কাছে ট্রান্সফার করে দিন, মামলাটা আমাদের কাছে ট্রান্সফার করে দিন, মামলাটা হায়ার কোর্টের কাছে ট্রান্সফার করে দিন। কেন? কারণ সেটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ছে না বা সেটা তাদের ক্ষমতার মধ্যে পড়ছে না। তো এবার থেকে লোয়ার কোর্টকে সেই মামলাটাকে স্টপ করতে বলা হচ্ছে এবং সেই মামলাটাকে পাঠাতে বলা হচ্ছে কার কাছে? হাইকোর্টের কাছে। এই জন্য কিন্তু ব্যবহার করা হচ্ছে প্রহিবিশন, টু প্রহিবিট বা টু ফরবিড। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিই, 2012 সালে যখন দিল্লিতে নির্ভয়া মামলা হয়েছিল, সেটা কিন্তু আগে দেখছিল দিল্লি হাইকোর্ট, বাট সেই মামলার এতটাই গুরুত্বপূর্ণ ছিল এবং এতটাই বলতে পারো যে এতটাই পাবলিকের জন্য ইম্পর্টেন্ট ছিল যে সেটাকে কিন্তু সুপ্রিম কোর্ট দ্রুত জাজমেন্টের জন্য দিল্লি হাইকোর্ট থেকে ফাস্ট ট্র্যাক কোর্টে কিন্তু ট্রান্সফার করেছিল। তার মানে স্টপ করা, এখতিয়ারটা স্টপ করা। তাহলে আমরা এখানে কাকে মাথায় রাখতে পারি? আমরা এখানে এনাকে মাথায় রাখতে পারি। এনার মিম আমরা বারবার পড়ি, যেখানে হায়ার কোর্ট লোয়ার কোর্টকে বলছে রুকো যারা সাবার কারো, রুকো যারা সাবার কারো। নেক্সট আমি চলে আসছি তারক মেহতা কা উল্টা চশমার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার পোপটলাল। পোপটলালকে আমরা অ্যাসোসিয়েট করব সোশিওরারির সাথে। সোশিওরারি মানে কি? প্রায় প্রহিবিশনের মতোই, বাট এখানে তোমার জ্বর হয়ে গেছে, এবারে তোমাকে ওষুধ খেতে হবে। এটাও মাথায় রাখবে, হায়ার কোর্ট লোয়ার কোর্টকে ইস্যু করছে। হায়ার কোর্ট যে আছে সে লোয়ার কোর্টকে ইস্যু করছে। কেন? কারণ কোনো একটা মামলা, সেই মামলার রায় দেওয়া হয়ে গেছে, লোয়ার কোর্ট বা ট্রাইব্যুনাল সেই মামলার রায় দিয়ে দিয়েছে, সেই মামলার রায়টাকে ক্যান্সেল করে, সেই মামলার রায়টাকে বাতিল করে, স্কোয়াশ করে হায়ার কোর্ট কিন্তু আবার নতুন করে রায় দেবে। হায়ার কোর্ট কিন্তু আবার নতুন করে রায় দেবে, নিউ জাজমেন্ট, নতুন করে কিন্তু রায় দেবে। এবার প্রশ্নটা হচ্ছে কেন স্যার হায়ার কোর্ট লোয়ার কোর্টের অর্ডারটাকে বা লোয়ার কোর্টের জাজমেন্টটাকে ক্যান্সেল কেন করলো? ক্যান্সেল করলো তার কারণটা হচ্ছে যে হতে পারে যে লোয়ার কোর্টের হয়তো তারা ভুল রায় দিয়েছে, বা যেই রায়টা তারা দিয়েছে সেটা হয়তো তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, বা সেই মামলাটা হয়তো সাংবিধানিক রূপে খুব গুরুত্বপূর্ণ, কনস্টিটিউশনাল ইম্পর্টেন্সটা অতটা এখানে ধরে না। এখানে এরর অফ ল বা এক্সেস অফ জুরিসডিকশন ধরা হয়, যে মামলায় হয়তো ভুল রায় দেওয়া হয়েছে বা হয়তো সেটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। তো সেই মামলাটাকে স্কোয়াশ করে নতুন করে কিন্তু মামলার রায় দেওয়া হবে। তার মানে বুঝতে পারছো দ্য কানেকশন বিটুইন প্রহিবিশন এন্ড সোশিওরারি
প্রহিবিশন মানে হচ্ছে প্রিভেন্ট করা, মামলার রায় এখনো দেয়া হয়নি, দ্য কেস ইজ স্টিল রানিং। সোশিওরারিতে হায়ার কোর্ট লোয়ার কোর্টকে সার্টিফাই ইস্যু করে বলছে আপনারা যে রায়টা দিয়েছেন সেই রায়টাকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি, আমরা এই মামলাটাকে নিয়ে নতুন ভাবে রায় দেব। ফর এক্সাম্পল একে গোপালনের মামলার যে রায় সেটাকে কিন্তু ক্যান্সেল করা হয় মেনকা গান্ধী মামলাতে। ঠিক আছে, তাহলে আমরা স্যার এটাকে কি করে মাথায় রাখবো? এই যে পোপটলাল বলছে ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, এটা হচ্ছে পোপটলালের একটা তাকিয়া কালাম বলতে পারো। ঠিক আছে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এখনকার সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিউরন্টো। কাহা সে আতে হ্যাঁ ইয়ে লোগ, কাহা সে ইয়ে লোগ আতে হ্যাঁ, কাহা সে আতে হ্যাঁ ইয়ে লোগ। যাই হোক, এটাও একটা মিম মেটেরিয়াল। আরশাদ ওয়ারসির মনে হয় আমার জলি এলএলবি 1 এটা একটা হয়তো ডায়লগ ছিল সেখানে। তো কিউরন্টো কি? কিউরন্টো হচ্ছে দেখো কাহা সে আতে হ্যাঁ ইয়ে লোগ, মানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তোমার বিরুদ্ধে, মানে তোমার বিরুদ্ধে যদি কেউ মামলা করে তাহলে কিন্তু তুমি যদি কোনো পাবলিক অফিসিয়াল হও, কোনো সরকারি চাকুরিজীবী হও, তোমাকে কোর্ট জিজ্ঞেস করে বলতে পারে কিসের ভিত্তিতে আপনি এই চাকরিটা পেয়েছেন, কি যোগ্যতা আপনার আছে এই চাকরিটা পাওয়ার, কি পরীক্ষা পাশ করে আপনি এই চাকরিটা পেয়েছেন, তখন কিন্তু তোমাকে সবকিছু খতিয়ান দেখাতে হবে। এই যে এসএসসি নিয়ে এত কথা হচ্ছে, সেই এসএসসি মামলাতে কিন্তু এই কিউরন্টোটা ইস্যু করা হয়েছে। তাহলে কিউরন্টো কি? যদি কোনো ব্যক্তি বেআইনি ভাবে কোনো সরকারি পদ দখল করে থাকে তবে আদালত বিচার করবে তার সেই পদটা বা তার সেই ক্লেমটা সেটা কনস্টিটিউশনাল নাকি আনকনস্টিটিউশনাল, সেই চাকরিটা ট্রান্সপারেন্সির সাথে, স্বচ্ছতার সাথে, সত্যতার সাথে পেয়েছে কি নয়। তো মাথায় রাখবে এই যে জিনিসটা, এটা কিন্তু শুধুমাত্র কার বিরুদ্ধে ইস্যু করা যায়? এটা কিন্তু কোনো পাবলিক অফিসের বিরুদ্ধে ইস্যু করা যায়। পোস্টটা কিন্তু পার্মানেন্ট নেচার হতে হবে, মানে কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি পোস্ট হলে হবে না, এবং এটা বেসরকারি সংস্থার বিরুদ্ধে কিন্তু ইস্যু করা যাবে না। আরেকটা কথা যে আমি বলতে তোমাদের ভুলে গেলাম, সেটা হচ্ছে যে এই যে সোশিওরারিটা খুব ভালো করে মাথায় রাখবে। প্রহিবিশন কিন্তু শুধুমাত্র বিচার, মানে যেটাকে বলা হয় জুডিশিয়াল বা কোয়াসি জুডিশিয়াল, মানে মানে এটা কোর্টের বিরুদ্ধে ইস্যু করা যায় বা আধা বিচার বিভাগীয় ব্যবস্থার বিরুদ্ধে ইস্যু করা যায়। কিন্তু মাথায় রাখবে এই যে আমাদের সোশিওরারি রয়েছে, এটা কিন্তু আগে ইস্যু করা যেত জুডিশিয়াল অথরিটির এগেনস্টে বা কোয়াসি জুডিশিয়াল অথরিটির এগেনস্টে, বাট সুপ্রিম কোর্টের 1991 এর জাজমেন্ট পরে এটা কিন্তু এখন অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির এগেনস্টেও ইস্যু করা যায়। ইট ক্যান অলসো বি ইস্যুড এগেনস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিজ, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। ইস্যু করা যায় না লেজিসলেচারের বিরুদ্ধে, প্রাইভেট বডির ক্ষেত্রে, প্রাইভেট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে। তাহলে এরকম করে কিন্তু তোমাদের মাথায় রাখবে প্রহিবিশনটাও কাহা সে আতে হ্যাঁ ইয়ে লোক, কোনো পাবলিক অফিসিয়াল হয়ে গেল কিন্তু তার হয়তো ট্রান্সপারেন্সি নেই, সত্যতার সাথে চাকরিটা পায়নি। তাহলে এইগুলো মাথায় রাখবে। কি কি বললাম? তাহলে আমাদের হেভিয়াস কর্পাসে আমরা সার্কিটকে মাথায় রাখবো, আমরা ম্যান্ডেমাসে আমরা কেজরিওয়ালকে মাথায় রাখবো, করোনা কাপ করোগে। 3 নম্বরে আমরা প্রহিবিশনে আমরা মাথায় রাখবো হচ্ছে ওই লোকটাকে আর কি, যে রুকো যারা সাবার করো। আমরা সোশিওরারিতে মাথায় রাখবো পোপটলালকে ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, এবং আমরা কিউরন্টোতে মাথায় রাখবো আরশাদ ওয়ারসি কাহা সে আতে হ্যাঁ ये পাবলিক অফিসিয়ালস। ঠিক আছে, কাহা সে আতে হ্যাঁ মানে যারা ইলিগালি যে একটা পাবলিক পোস্ট হোল্ড করে রয়েছে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে। এখানে আমি লিখে দিয়েছি কার কার বিরুদ্ধে ইস্যু করা যায়, কার কার বিরুদ্ধে ইস্যু করা যায় না। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পুরো পিডিএফটা পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেল এডু নলেজ সার্চ করবে, তোমরা সেখানে পেয়ে যাবে। আরেকটা কথা সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের এই যে জুরিসডিকশনের ক্ষেত্রে কি কি রয়েছে, তো মাথায় রাখবে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এটা কিন্তু ন্যারো, কারণ সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে শুধুমাত্র মৌলিক অধিকারের ক্ষেত্রে, হাইকোর্ট জারি করতে পারে যদি মৌলিক অধিকার খর্ব হয় বা অন্য যদি যে কোনো আমাদের অধিকার আছে সেইগুলো খর্ব হয়, তাহলেও কিন্তু ইস্যু করতে পারে। তার পাশাপাশি মাথায় রাখবে যে সুপ্রিম কোর্টকে রিটের ক্ষেত্রে কিন্তু কোনো একটা জাজমেন্ট দিতেই হবে। সে কিন্তু রিটটা আমি শুনবো না এটা কিন্তু বলতে পারবে না, কারণ আর্টিকেল 32 ইজ ইটসেলফ আ ফান্ডামেন্টাল রাইট, কিন্তু 226 কিন্তু ফান্ডামেন্টাল রাইট না। হাইকোর্ট চাইলে তোমার পিটিশন নাও শুনতে পারে। তো এই হচ্ছে, এই জন্যই সুপ্রিম কোর্টকে বলা হয় গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, তো এই মোটামুটি আমাদের ব্যাপার ছিল। আমাদের এরকমই মজাদার ভাবে পড়ার জন্য তোমাদের আমাদের যে ওয়েবসাইট রয়েছে eduknowledge.com, এই ওয়েবসাইটে তোমরা লগ ইন করতে পারো। বিভিন্ন ব্যাচ রয়েছে আমাদের এখন, WBPSC-র ব্যাচ রয়েছে, WBP কনস্টেবল SI এর ব্যাচ রয়েছে, রেলের ব্যাচ রয়েছে, শিক্ষক নিয়োগ অন্যান্য কিন্তু ব্যাচ রয়েছে। এবং এই হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার 6291011181, এখানে কল করে তোমাদের যাবতীয় কোয়ারি তোমরা সলভ করে নাও।
থ্যাংক ইউ সবাইকে। এরকম সেশনের জন্য চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেল এডু নলেজে। থ্যাংক ইউ।